সম্মানিত শ্রোতা, সবাইকে আজকের পর্বে স্বাগতম। চলুন শুনি এক টকশোতে দেশের একজন শীর্ষ নেতার বক্তব্য, এরপর জানবো সাধারণ মানুষের মতামত। আপনি ফেসবুকে খুবই সক্রিয়, আমি যদি ভুল না বলে থাকি আপনি ফেসবুকে আজই একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে আপনি লিখেছেন জাতীয় নির্বাচন অনিশ্চিত। কেন বলছেন জাতীয় নির্বাচন অনিশ্চিত? কেন আপনার মনে হচ্ছে? যদি দেখুন, আমার গত কয়েক সপ্তাহের বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রম, গোপালগঞ্জের ঘটনা, জামাত ইসলামের পিআর নিয়ে বক্তব্য, এনসিপির বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের ব্যাপারে বিশদগান, এগুলো দেখে আমার মনে হয়েছে যে নির্বাচনের জন্য যে পরিবেশটি দরকার, ক্রমশ আমরা সেই পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছি অথবা ওই পরিবেশের কাছাকাছি আসতে পারছি না। নির্বাচনে ধরেন একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক থাকার কথা, একটা সামাজিক সৌহার্দ্য থাকার কথা, একটা রাজনৈতিক সংহতি থাকার কথা। এছাড়া কিন্তু নির্বাচন অনুষ্ঠান করা যাবে না, কেননা আপনি পুলিশ বলেন, বেসামরিক প্রশাসন বলেন, নির্বাচন কমিশন বলেন, তারা এগুলোর উপরে নির্ভর করে নির্বাচন পরিকল্পনা করে। আমার মনে হচ্ছে যে প্রথম কথা, জামাত এবং এনসিপি প্রকাশ্যেই বলেছে যে সংস্কার ছাড়া, বিচার ছাড়া তারা নির্বাচন চায় না। আজ নির্বাচনটি তাদের কাছে থার্ড প্রায়োরিটি, বিচার প্রথম, সংস্কার দ্বিতীয়, থার্ড। এখন বিএনপি বলছে যে আমরা একটা ন্যূনতম সংস্কারে আগ্রহী, এবং বিএনপি অনেক দূর কিছু কিছু বিষয় আমাকে অবাকও করেছে যে বিএনপি এই ধরনের ঐক্যমত্যে রাজি হয়েছে, তারপরেও তারা নির্বাচনটি আগে চায়। এখন দেখুন অবস্থা হয়েছে, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, এখন বাজারে 3টি বড় দল রয়েছে আর অনেক ছোট দল রয়েছে। কিন্তু যদি নির্বাচনের মাঠটি আপনি সুন্দর করে সাজাতে না পারেন, আর আমরা সরকারকে অত্যন্ত দুর্বল দেখছি, মানে এই সরকারের কোনো রকমের সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না আইন শৃঙ্খলার উপরে, এবং কোনো রকমের সক্ষমতা দেখতে পাচ্ছি না বিরোধপূর্ণ রাজনৈতিক পরিবেশের উপরে, এবং মব জাস্টিসের যে ভয়াবহতা হয়েছে বা হচ্ছে সেটির উপরেও। কাজেই একটা দুর্বল সরকার এবং একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং গোপালগঞ্জের মতো পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে হামলা চালানোর পরে সেটি নিয়ে মিথ্যাচার করা, এই সব দেখে মনে হচ্ছে যে নির্বাচন ক্রমশ দূরে সরে যাচ্ছে। আরও একটি কারণ, লন্ডনে যে বৈঠকটি হয়েছিল আপনি খেয়াল করে দেখবেন যে তারপরে এক ধরনের আশাবাদ ছড়িয়েছিল, তারেক রহমান দেশে ফিরবেন, নির্বাচন হবে, ফেব্রুয়ারির কত তারিখে হবে, শেষে হবে না মাঝে হবে, এইসব আলোচনা হচ্ছিল। সরকারটিকে প্রায় 60 দিন হয়ে যাওয়ার পরেও আমরা তার কোনো ফলো আপ করতে দেখিনি। নির্বাচন কমিশন দায়িত্ব নেবে, নির্বাচন কমিশন তার তফসিল ঘোষণা করবে, আমরা তার কিছুই হতে দেখিনি। দেখুন, নির্বাচনটি হঠাৎ করে এক রাতে বাসি ফু দিয়ে বা সকালবেলা বাসি ফু দিয়ে তো করা যাবে না। আর 17 বছর পরের নির্বাচন, হাসিনা আমাদের পরপর 3টি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, ভোট দিতে দেয়নি। এই জন্য মনে হচ্ছে যে নির্বাচনের পরিবেশটি ক্রমশ আপনার অনিশ্চিত একটি জায়গায় চলে যাচ্ছে। এখন দেখুন, রাজনৈতিক দলগুলোর ভিতরে আমি প্রায়ই বলে থাকি, আমাদের প্রত্যেকের ভিতরে সচেতনভাবে কিংবা অবচেতনভাবে এক টুকরো হাসিনা ঢুকে গেছে, আমাদের সেটি বের করে ফেলতে হবে। কে কীভাবে বের করবেন এটি তার দায়িত্ব। এক টুকরো ফ্যাসিজমও ঢুকে গেছে, সেটি রাজনৈতিক পরিভাষাতেও, আমাদের শারীরিক আচরণেও এবং আমাদের দলীয় রাজনীতির আচরণেও। দেখুন, আপনি এই যে জামাত ইসলামী যেভাবে কথা বলছে, আমি আপনাকে একটু প্রশ্ন করি, কোনটি বড় অপরাধ, দুর্নীতি নাকি মানবতা বিরোধী অপরাধ? স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে খুন করা অপরাধ, নারীদেরকে ধর্ষণ করা অপরাধ, নাকি দুর্নীতি বড় অপরাধ? এটা হয়তো ওইভাবে মাপা সম্ভব না, কিন্তু তাদেরকে আমরা একটা খুশি খুশি ভাব দেখতে পাচ্ছি। বিশেষ করে গণ অভ্যুত্থানটির সাথে যেহেতু তারা যুক্ত ছিলেন, তাদের ছাত্র সংগঠন যুক্ত ছিল, কোথাও কোথাও তারা দারুণ ভূমিকা রেখেছেন। ডাজন্ট মিন বাংলাদেশের লোক স্বাধীনতা বিরোধীদেরকে রাজনীতির মঞ্চে মধ্য অবস্থানে দেখতে চায়। আমি কিন্তু আপনাকে উল্টোটা বলি, মানুষ ভয়ঙ্করভাবে ভীত যে এই কি গণ অভ্যুত্থান হলো, একটি অপশাসনের মহিলা পালিয়ে গেলেন দলবল সহ, আরেকটি ভয়ঙ্কর অপশাসন, গতকালকে আমরা পুরনো শকুন ফিরে এসেছে, এরকম অনেক জায়গায় দেখছি। কাজে এই মীমাংসাটি জামাতকে করতে হবে। জামাত ভাবছে যে এটির আলোচনা না করে বিএনপি বা সরকারে যারা যেতে পারে তাদের বিসর্গার করলে তার একটা রাজনৈতিক ভোট তৈরি হবে। কিন্তু এমনও হতে পারে যে আপনার দক্ষিণপন্থী অথবা আপনার ডানপন্থী, ইসলামপন্থী, আমরা যেই নামই ডাকি না কেন, তাদেরকে হয়তো গণতন্ত্রের শক্তি হিসাবে মানুষ গ্রহণ নাও করতে পারে। দেখুন, বিএনপি যে এক্সপোজড, এটা আমরা সবাই জানি। এটা বিএনপি নেতৃত্ব 3000 না 4000 কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সেটি অত্যন্ত ন্যূনতম। বিএনপির সাংগঠনিক অপরাধ, বিএনপির নেতাকর্মীরা যে নৈরাজ্য করছে, চাঁদাবাজি করছে, গুন্ডামি করছে, দখলদারিত্ব করছে, এটি খুবই প্রকাশ্য এবং এর দল হিসাবে যথেষ্ট করছে বলে আমি মনে করি না। জামাতের অপরাধ 71 সাল না, শুধু বর্তমান সময়ে সিস্টেমেটিক নৈতিক করাপশন, এবং তারা সচিবালয়ে কিভাবে ঘাঁটি গেড়েছেন, কিভাবে যেহেতু সরকারটি দুর্বল, তার ঘাড়ে উঠে বসেছেন ব্যুরোক্রেটরা। সেই ব্যুরোক্রেটরা কারা? আমরা যখন কোনো সার্কুলার দেখি, কোনো বিষয়ে কোনো মেমো দেখি, তখন আমরা পরিষ্কার বুঝতে পারি তাদের ব্যাকগ্রাউন্ড কি, এবং সেটিতে দক্ষিণপন্থীরা ভর করেছেন। জামাত হচ্ছে সেই বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক শক্তি, যিনি নারী স্বাধীনতা চান না, নারীদের হেনস্থার সময় মুখ খোলেন না, বাংলাদেশের প্রগতির পক্ষে যায় এমন কোনো আন্দোলনে তারা ছিলেন না। তাদের সারা জীবনের সৌভাগ্য তাদের রাজনৈতিক ইতিহাসের যে জুলাই গণ অভ্যুত্থানের মতো একটি ঘটনার সাথে তারা কোনো একভাবে যুক্ত হয়ে গেছিলেন, কিন্তু তাদের অপরাধের সীমা কিন্তু গুরুতর। এটি মীমাংসা না করে বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি করবে কি করবে না, বা এনসিপি তাদের জোট সঙ্গী হবে কিনা, এগুলো আমার কাছে এখন বেশ হালকাই মনে হচ্ছে। কেননা 11 মাসে যখন তারা সরকারে নাই, কিন্তু আপনার পরোক্ষভাবে সরকারের ভেতরে বেশ ভালো অবস্থান তৈরি করেছে বলে আমরা ধারণা করি, সেনাবাহিনীর ভেতরে ভালো অবস্থান তৈরি করেছে, তাদের যে আস্ফালন আমরা দেখতে পাচ্ছি, এতে বাংলাদেশের মানুষ যথেষ্ট ভীত। দেখুন, জামাত কখনো রাষ্ট্র ক্ষমতায় যায়নি, রাষ্ট্র ক্ষমতা তো দূরের কথা, সরকারের ক্ষমতা পাওয়া, একটি চেয়ার দেওয়ার পরেও আপনি একজন মানুষের দুর্নীতি করার প্রবণতা, লোভ এবং আস্ফালন টের পাবেন। জামাত ওই পরীক্ষায় কখনো অবতীর্ণ হয়নি, এবং আমার যতটুকু ধারণা বাংলাদেশের সচেতন মানুষ এই শক্তিকে ক্ষমতায় পাঠিয়ে বাংলাদেশকে অপমানিত করবে না। কিন্তু তাদের এই কথা বলা সরোয়ার্দী উদ্যানে অনেক সহজ, মেঠো বক্তৃতা কিন্তু সবচেয়ে, আপনি সারা দেশ থেকে 10,000 বাস এনেছেন, 8টি ট্রেন ভাড়া করেছেন, সখানে কোটি টাকা খরচ করেছেন, আপনি আপনার কথা বলতেই পারেন, কিন্তু এই পরীক্ষায় তারা কখনো অবতীর্ণ হয়নি। তাদের ব্যাপারে কিন্তু অর্থনৈতিক দুর্নীতির চেয়ে নৈতিক দুর্নীতি অনেকভাবে প্রবল। আপনি কিন্তু ভুল বুঝবেন না, বাংলাদেশের লোক অর্থনৈতিক দুর্নীতি বোঝে যে জায়গাটিতে বিএনপির মতো দল ধরা পড়ে, এবং নৈতিক দুর্নীতির জায়গাটা আরও প্রকৃষ্টভাবে বোঝে। এককভাবে নির্বাচন করে জামাত কেন 3টি আসন পায়? এখন তারা যে পিআরের কথা তুলেছে, হঠাৎ করে যেই দেশের লোক ইভিএমে আপনার বাটন চাপতে পারে না, সেই দেশের লোককে আপনি বলবেন আনুপাতিক হারে নির্বাচন করুন।
সম্মানিত শ্রোতা, চলুন এখন শুনি সাধারণ মানুষ কি বলছে এই বক্তব্য সম্পর্কে। আশরাফ কায়সার একজন বিরাট বড় সাংবাদিক। এত বিরাট সাংবাদিকের চোখে কি পড়ে না যে জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেব বাইতুল মুকাররমের সামনে একটি ভাষণে ৭১ বিষয়ে মাফ চেয়েছেন। বর্তমান আমিরও ৭১ বিষয়ে মাফ চেয়েছেন। যে উপদেষ্টা হাজিদের টাকা ফেরত দেয় বাংলাদেশ মানুষ, ওই রকম সৎ লোক আগামীতে রাষ্ট্র ক্ষমতা দেখতে চায়। সবার উচিত একবার জামাতকে ক্ষমতায় এনে দেখা। একবার তো আমরা সবাই জামাতকে দেখতেই পারি। সবাই দয়া করে জামাতকে ভোট দিবেন। সাংবাদিক আশরাফ কায়সার যে বিএনপি করে, তার কথাবার্তা বোঝা যায়। বিএনপি প্রতিনিধি রাখলেন, কিন্তু জামায়াতের প্রতিনিধি রাখলেন না কেন? সকল রাজনীতি দলের সদস্যদের শিক্ষার যোগ্যতা ভিত্তিতে রাজনীতি করার বাধ্যতামূলক করতে হবে। আশরাফ কায়সারকে ধন্যবাদ যুক্তিসঙ্গত কথা বলার জন্য। এজন্যই আমার অনেক ভালো লাগে আশরাফ কায়সার ভাইকে, তার কথার মধ্যে স্পষ্টতা আছে। উপস্থাপিকা পক্ষপাতমূলক আচরণ করতেছে আলোচনা করার সুযোগ বিএনপি দুজন দিচ্ছে, কিন্তু আরেকজনকে সুযোগ দিচ্ছে না। বারবার প্রশ্ন করে বাধা প্রদান করছে, সুযোগ দিচ্ছেন না। সম্মানিত শ্রোতা, সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। এরকম আরও ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন।